বাড়ির সবাই ঘুম থেকে ওঠার আগেই টেকক দুজনে ঘুম থেকে উঠে যায়। তারপর তারা দুজনেই সবার অগোচরে বাথরুমে ঢুকে একসাথে গোসলটা করে নেয়। তে ঠিক মতো হাঁটতে পারছিল না, যার কারণে জাংকুক থেকে কোলে করে তাদের রুমে নিয়ে যায়। এদিকে তের মা ইউনজুন যে নিজের রুমের দরজার আড়ালে থেকে তাদের দুজনের একসাথে গোসল করাটা দেখে নিয়েছে, সেটা টেকক বুঝতে পারেনি। ব্রেকফাস্ট টেবিলে বসে সবাই একসাথে ব্রেকফাস্ট করছে, কিন্তু ইউনজুন নাস্তা সামনে রেখে সন্দেহজনক দৃষ্টিতে টেককের দিকে তাকিয়ে আছে। ইউনজুন খেয়াল করেছে নাস্তার টেবিলে আসার পর থেকে জাংকুক নিজের খাওয়া বাদ দিয়ে নিজের খাবার তে পেটে দিয়ে দিচ্ছে, আর তে শুধু জাংকুকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আপা, একটা কথা বলার ছিল। বল। আপা, আমার মনে হচ্ছে এবার তে আর জাংকুককে আলাদা রুমে রাখা উচিত। দেখো, ওরা এখন যথেষ্ট বড় হয়ে গেছে, এখন তাদের উড়ন বয়স। আর একই রুমে একটা কিশোর ছেলে আর মেয়ে যদি একসাথে থাকে তাহলে দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। আপা, তুই কি বোঝাতে চাইছিস আমি সেটা বুঝতে পারছি অঞ্জুন, তবে আমাদের কি বা করার আছে? আমাদের এতটাও পয়সা নেই যে তে বা জাংকুকের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করব। তবে তুই চিন্তা করিস না, আমাদের তে আর জাংকুক ওইরকম কিছুই করবে না। আর তাছাড়া আমরা তো তে আর জাংকুকের বিয়েটা অলরেডি ঠিক করেই রেখেছি। তারপরেও আপা, আমার মন সায় দিচ্ছে না। কাল রাতে আমি তের মেয়েদের চিৎকার শুনতে পেয়েছিলাম, এমনকি সকালবেলা আমি চোখে দেখেছি টেকক একসাথে গোসল করে গোসলখানা থেকে বের হচ্ছে। এসব কি বলছিস তুই অঞ্জুন? হ্যাঁ আপা, আমি ঠিকই বলছি। আমার তের বয়স খুবই কম, আর এই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তোর কথায় যুক্তি আছে। আচ্ছা তুই চিন্তা করিস না, আর জাংকুকের বাবা বাড়ি ফিরলে ওনার সাথে কথা বলে আমি জাংকুককে তার নানা বাড়ি পাঠিয়ে দেব। সে ওখানে থেকেও তার কলেজে যেতে পারবে। এই জাংকুক, তোর ঘাড়ে এসব কিসের দাগ রে? চিমিনের কথা শুনে জাংকুক তার ঘাড়ে হাত রাখে, তারপর মুচকি হেসে বলে, ও কিছু না, ও কিছু না। হ্যাঁ, কার সাথে ফান করেছিস ভাই? আমাকে একটু বল। ছেলেদের এই একটা বড় সমস্যা, তারা পরিবার আত্মীয় স্বজনদের কাছে নিজের মনের কথা গোপন রাখলেও বন্ধুদের কাছে নির্লজ্জের মতো সবটাক বলে দেয়। জাংকুকের ক্ষেত্রেও তাই হয়েছে। জিমিন ভালোভাবে জাংকুককে চেপে ধরতেই জাংকুক জিমিনকে গড় গড় করে সবটা বলে দেয়। জাংকুকের মুখে তের বিবরণ শুনে জিমিন তো পুরো তের মাঝে ফিদা হয়ে যায়। কি বলিস ভাই? পুরো 3 ঘন্টা তুই তের সাথে ইন্টিমেট হয়েছিস? ভাই তে তোকে বাধা দেয় নাই? একবার দিয়েছিল, বাট তারপর থেকে বুঝেছি রে ভাই, বুঝেছি আমি। তোর কপাল ফাটা দিয়েছি, আর আমার কপালে মারে যত বাড়ি। জানিস, আমি যখন আমার খালাতো বোনের সাথে ফার্স্ট ইন্টিমেট হয়েছিলাম তখন ও ব্যথা সহ্য করতে না পেরে আমার লোয়ার পাটে এমন খুশি দিয়েছিল রে ভাই, তোকে কি বলবো। আমার বংশের বাতি এই খুশিতেই নিভিয়ে দিচ্ছিল। সেদিনের পর থেকে আর একটি বারের জন্য আমার সামনে আসেনি। তুই হাসছিস? তো হাসবো না তুই কি করবো? ভাই, এসব করতে হলে না আগে মেয়েদেরকে বসে আনে টিপস জানতে হয়, যেটা আমার খুব ভালো করেই জানা। তোকে পরে সেটা শিখিয়ে দেব। এখন ক্লাসে চল। রাতের বেলা জিন আরিমকে ইউজুনের বলা প্রত্যেকটা কথা বলে সবকিছু শোনা আর বোঝার পর আরিম এই সিদ্ধান্ত নেয় যে জাংকুককে তার নানার বাড়িতে কালই পাঠিয়ে দেওয়া হবে। এদিকে জাংকুক আর তে তো এই বিষয়ে কিছুই জানে না। তারা এই মুহূর্তে তাদের লাভ মেকিং এর আয়োজনে ব্যস্ত। আমি খুব বাজেভাবে তোর প্রতি এডিক্টেড হয়ে পড়ছি তে। এখন আর তোর থেকে একটু দূরে থাকতে ইচ্ছে করে না। মন চায় সারাক্ষণ নিজেকে তোর মধ্যে করে রাখি। আমিও তোমার প্রতি এডিক্টেড হয়ে পড়ছি। জাংকুক, বলো আব্বা। তোর খাওয়া শেষ হলে রুমে গিয়ে তোর যাবতীয় যা যা তরকারি জিনিস কাপড় রয়েছে সেসব একটা ব্যাগে ভরে তৈরি হয়ে থাকিস। আমি আজকে তোকে তো নানা বাড়ি দিয়ে আসবো। হঠাৎ নানা বাড়ি কেন আব্বা? তুই ওখানে থেকেই তোর পড়াশোনা করবি। কিন্তু আব্বা। আমার কথার উপরে আর কোনো কথা বলবি না জাংকুক।
বাবার কথা শুনে জাঙ্কুক করুণ দৃষ্টিতে তাকায় তের দিকে। তেও করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে। তেকুক দুজনেই একসাথে বড় হয়েছে, কোনোদিনই একে অপরকে ছাড়া কোথাও একটা রাতও কাটায়নি। আর আজ জাঙ্কুক তেকে ছেড়ে নিজে নানা বাড়ি চলে যাবে, এটা দুজনের মধ্যে কেউই মেনে নিতে পারছে না। আর এমনিতেও দুজন তো এই মুহূর্তে দুজনের প্রতি অ্যাডিক্টেড। তবে কি আর করার আছে, বড়দের কথার উপরে তো আর কোনো কথা বলা যাবে না। ব্রেকফাস্ট শেষে তে একা একাই চলে যায় ওর স্কুলে, আর আরএম জাঙ্কুককে নিয়ে চলে যায় তার নানা বাড়িতে। দেখতে দেখতে কেটে গেছে 3 বছর। এই 3 বছরের মধ্যে তে আর জাঙ্কুকের তেমন ভাবে দেখা সাক্ষাৎ হয়নি। জাঙ্কুক মাঝে মাঝে বাড়িতে আসলেও সকালে এসে বিকালবেলা চলে গেছে। তের সাথে কখনো দেখা হয়েছে তো কখনো হয়নি। জাঙ্কুক বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর তে অনার্স ফার্স্ট ইয়ারের। তে আর জাঙ্কুক একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আজ তের ভার্সিটিতে প্রথম দিন। তের বাবা সুবিন তেকে ভার্সিটি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন। ভার্সিটির গেটের ভেতরে ঢুকে তে চারিদিকে তাকিয়ে জাঙ্কুককে খুঁজতে লাগলো। না, জাঙ্কুক তো দূর, জাঙ্কুকের ছায়াটারও দেখা পেল না সে। অবশেষে স্যাড হয়ে আনমনে হাঁটতে শুরু করতে এদিকে ফার্স্ট ক্লাস মিস হয়ে যাওয়ার ভয়ে দৌড়াতে দৌড়াতে গেটের ভেতরে ঢুকছিল ইয়োনো। তের পাশ কাটিয়ে যেতে নিয়েও ভুল করে তের সাথে ধাক্কা লেগে যায়। ইয়োনোর সাথে ধাক্কা খেতে পড়ে যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ ইয়োনো তের হাতটা ধরে তেকে বাঁচিয়ে নেয়। আপনি ঠিক আছেন মিস? অপরিচিত কণ্ঠস্বর শুনে তে নিজের মাথাটা তুলে তাকায় ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। আমি ঠিক আছি। আই এম সরি, আসলে ক্লাসের তাড়া ছিল, তাই ভুল করে ধাক্কা লেগে গেছে। ইটস ওকে, আপনাকে সরি বলতে হবে না। তা আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। ও, আমিও ফার্স্ট ইয়ারে এডমিশন নিয়েছি। তে আর ইয়োনো এভাবে টুকটাক কথা বলার মধ্য দিয়েই তাদের ফ্রেন্ডশিপটা হয়ে যায়। তে আর ইয়োনো গল্প করতে করতে ক্যান্টিনের ভেতরে ঢুকছিল। হঠাৎ তে দেখতে পায় জাঙ্কুক কতগুলো ছেলে আর একটা মেয়ের সাথে বসে তার লাঞ্চ করছে আর গল্প করছে। জাঙ্কুকের পাশে বসে থাকা মেয়েটা জাঙ্কুকের সাথে হেসে হেসে কথা বলছে আর বারবার কারণে অকারণে জাঙ্কুককে টাচ করছে। জাঙ্কুকও মেয়েটিকে কিছু বলছে না, সেও মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। এসব দেখে তের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কি হলো তে, দাঁড়িয়ে পড়লে কেন? তে ছলো ছলো চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ও, কিশোর কালে আমার সবকিছু লুটপাট করে এখন নতুন পাখি জুটিয়েছে। ভালোই তো, আমার কোনো প্রবলেম নাই। যেভাবে তাকে মনে ধরেছিলাম সেভাবে তাকে মন থেকে মুছে ফেলারও চেষ্টা করব। তে জাঙ্কুকের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে কথাগুলো ভাবছিল। হঠাৎ জাঙ্কুকের নজর যায় তের দিকে। জাঙ্কুক তেকে দেখা মাত্র নিজের চেয়ার থেকে উঠে মুখে একটা বিগ স্মাইল নিয়ে এগিয়ে যায় তের কাছে। এদিকে তে জাঙ্কুককে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ইয়োনোকে বলে, আমার লাঞ্চ করতে ইচ্ছে করছে না ইয়োনো, তুমি একাই করে নাও। কথাটি বলে তে সেই স্থান ত্যাগ করে। ইয়োনো নিজের লাঞ্চটা না করে তের পেছনে ছোটে। এদিকে তের এমন কাণ্ড দেখে জাঙ্কুক মনে মনে বলে, কি ব্যাপার, তে আমাকে অ্যাভয়েড করলো, কিন্তু কেন? আর ওর সাথে ওই ছেলেটাকে ভার্সিটিতে এসে নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে নিল নাকি? যদি এমনটা হয় তাহলে তে পাখি, তুমি মনে রেখো তোমার জীবনের শনি অতি নিকটে। ভার্সিটি ছুটির পর তে গেটের সামনে আসতেই দেখতে পায় জাঙ্কুক তার দলবল নিয়ে গেটের সামনেই দাঁড়িয়ে আছে, হয়তো তে অপেক্ষাই করছে। তে জাঙ্কুককে দেখেই নিজের ওড়নাটা দিয়ে মাথা আর মুখটা ভালোভাবে ঢেকে নেয়। পরে জাঙ্কুকের অগোচরে তে গেটের বাইরে বেরিয়ে যায়। তারপর একটা অটো রিকশাতে করে বাড়িতে চলে যায় তে। এদিকে জাঙ্কুক গেটের বাইরে এখনো দাঁড়িয়ে আছে। পুরো ভার্সিটি এই মুহূর্তে ফাঁকা, আর একটা জনমানুষের চিহ্ন নেই। জাঙ্কুক ভেবে পাচ্ছে না তে কোন দিক দিয়ে বেরিয়ে গেল। সে তো এখানেই ছিল, তাহলে তেকে দেখতে পেল না কেন? আর তেই বা তার থেকে লুকিয়ে বেড়াচ্ছে কেন? পরের দিন জাঙ্কুক ভার্সিটিতে এসে দেখে তে আর ইয়োনো একসাথে কথা বলতে বলতে লাইব্রেরিতে ঢুকছে। তে আর ইয়োনোকে এতটা ক্লোজ দেখে জাঙ্কুক এবার পুরোপুরি শিওর হয়ে যায় যে তে আর ইয়োনো রিলেশনে আছে। তে ক্যান্টিনে ঢুকে ভালো করে একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল। যাক, লুচ্চাটা এখানে নেই। বলেই তে যখনই একটা চেয়ার টেনে বসতে যাবে ঠিক তখনই কোথা থেকে জাঙ্কুক তার দলবল নিয়ে এসে তের টেবিলে বসে পড়ে। আরে হেই তে, মাই লিটল সিস্টার, কেমন আছিস তুই? ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তো একটিবার দেখাও করলি না আমার সাথে। তে, তুমি কি ওনাকে চেনো? তে
তো জাঙ্কুককে দেখে এতক্ষণ ধরে রাগে দু গাল ফুলিয়ে বসেছিল, এখন ইয়োনোর প্রশ্নের পেয়ে কিছু বলতেই যাবে তার আগেই জাঙ্কুক বলে ওঠে, আরে চিনবে না কেন, ও তো আমাকে খুব ভালো করেই চিনে। বুঝতে হবে না আমাদের সম্পর্কটা ঠিক কিসের? কিতে ঠিক বলছি তো? তে উনি কে বললে না তো? হ্যাঁ, ও ও ও হচ্ছে আমার চাচাতো ভাই। শুধু ভাই? তে তুই আমাদের আসল সম্পর্কটা ঠিক কি সেটা বল। উনি কি বলছেন তে? ইয়োনো এসব কথা পাত্তা দিও না, চলো এখান থেকে বলিতে ইয়োনোর হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই জাঙ্কুক ইয়োনোর হাত ধরে তাকে আটকে দেয়। চা ইয়োনো, রাইট? তোমাকে একটা কথা বলি, ওর সাথে এভাবে মেলামেশা করাটা এবার বন্ধ করে দাও। তার কারণ আমি আশা করি সেকেন্ড হ্যান্ডেড মাল ইউজ করতে তোমার ভালো লাগবে না। তে উনি এসব কি বলছেন? তুমি এসব কথা কেন শুনছো ইয়োনো? চলো আমার সাথে, এসব ফালতু লোকদের ফালতু কথায় কান দিতে নেই, তুমি চলো। বলিতে ইয়োনোকে নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে শুরু করে। জাঙ্কুক এতক্ষণ ধরে তেরটাকে অ্যাভয়েড করাটা মেনে নিলেও এখন জাঙ্কুক আর নিজেকে ঠিক রাখতে পারলো না। সে দ্রুত হেঁটে গেল তের কাছে, তারপর তের একটা হাত ধরে থেকে টেনে নিয়ে গেল একটা ফাঁকা ক্লাসরুমের ভেতরে। তারপর ভেতর দিক দিয়ে দরজাটা বন্ধ করে থেকে দরজার সাথে চেপে ধরলো। ইয়োনো তের পেছন পেছন যেতে নিলেই জাঙ্কুকের ফ্রেন্ডসরা তাকে আটকে দেয়। কি করছোটা কি? আমাকে এখানে নিয়ে এসেছো কেন? তোর সমস্যাটা কি তে? এভাবে আমাকে অ্যাভয়েড করছিস কেন? কেন? তোমার জীবনে তো এখন নতুন কেউ আছে, তাহলে আমার অ্যাভয়েডিং করাতে তোমার এত প্রবলেম হচ্ছে কেন? নতুন কেউ? তুই কার কথা বলছিস তে? ড্রামা করছো আমার সাথে? সারাক্ষণ ওই মেয়েটার সাথে চিপকে থাকো, আর এখন বুঝতে পারছো না কার কথা বলছি? তুই তুই লিজার কথা বলছিস? আরে ও তো আমার ফ্রেন্ড আর কিচ্ছু না। ফ্রেন্ডস হোক বা গার্লফ্রেন্ড, তাতে আমার কি? তুমি আমাকে বলছো কেন? তুমি সরো আমার সামনে থেকে আর আমাকে যেতে দাও। বলিতেই জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের থেকে সরায়। তারপর দরজাটা খুলতে গেলেই জাঙ্কুক আবার থেকে নিজের কাছে নিয়ে আসে। তোমার প্রবলেমটা কি ভাইয়া? এভাবে বারবার হাত ধরে টানাটানি করছো কেন? যেতে দাও আমাকে। রিল্যাক্স তে, এত উত্তেজিত হচ্ছিস কেন? এত বছর পর আমাদের দেখা হলো, কই তুই আমার সাথে আলাদা কিছুটা টাইম স্পেন্ড করবি? তা না, তোকে একটু ভালো করে দেখতে তো দিবি। কত বড় হয়ে গেছিস তুই! ওয়াও, তোর বডি পার্টস গুলো আগের থেকে কত বড় হয়ে গেছে। বলে জাঙ্কুক তার একটা হাত দিয়ে টাচ করতে শুরু করে। কি করছোটা কি তুমি? এই তুমি টাচ করবে না আমাকে কেন? এখন অন্য কারো টাচ করার কথা নাকি? লিসার সাথে জাঙ্কুকের মেলামেশা করাটা তে মেনে নিতে পারছে না, সেটা বন্ধুত্ব হিসেবে হোক বা অন্য কিছু। তে জাঙ্কুককে ভালোবাসে আর তে চায় না জাঙ্কুক তে ছাড়া অন্য কোনো মেয়ের আশেপাশেও থাকুক। কিন্তু জাঙ্কুক তো সারাক্ষণ লিসার সাথেই চিপকে থাকে, আর এটা ভেবে তে ভীষণ রাগ হয়। আর তাই তে রাগের বসে জাঙ্কুককে বলে ওঠে, হ্যাঁ তোমার কোনো অধিকার নাই আমাকে এভাবে টাচ করার। ও তো কাকে টাচ করার অধিকার দিয়েছিস তুই? ওই ইয়োনোকে? হ্যাঁ দিয়েছি ইয়োনোকে। কি বললি তুই? ওই ইয়োনোর বাচ্চা তোকে টাচ করেছে? না না, টাচ করিনি আমি। মুখ ফুসকে কোথায় কোথায় টাচ করেছে তোর? এখানে? হ্যাঁ এখানে নাকি এখানে? কোথায় বল? জাঙ্কুক কথাগুলো বলছে আর তে সেনসিটিভ পার্টসগুলোতে তার এক হাত দিয়ে টাচ করছে। আরে বললাম তো টাচ করিনি, তুমি ছাড়ো আমাকে। তের কথা শুনে জাঙ্কুক এবার তাকাতের মুখের দিকে, তারপর রাগী কণ্ঠে বলে, এখন তোকে আর এক মুহূর্তের জন্য ছাড় দেব না তের বাচ্চা। বলে জাঙ্কুক তেকে নিজের কাঁধে তুলে নেয়। আরে ভাইয়া কি করছোটা কি? নামা আমাকে। জাঙ্কুক তেকে নিয়ে সোজা তাদের বাড়িতে চলে যায়। তারপর ঘরে ঢুকে তার মা জিনকে ডাকতে শুরু করে, আম্মা আম্মা কোথায় তুমি? জাঙ্কুকের ডাক শুনে আয়ু দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে জাঙ্কুক, এভাবে চিৎকার করছো কেন? চাচি, আব্বা আর আম্মা কোথায়? আপা তো দোকানে, আর ভাইয়া নিজের ঘরে আছেন। কি হয়েছে? ভাইয়া নামা আমাকে, তুমি তেকে এভাবে। চাচি, আব্বার ঘরে আসো। বলে জাঙ্কুক তেকে নিয়ে তার বাবার ঘরে চলে যায়। আরে জাঙ্কুক, তুই কখন আসলি বাবা? একটু আগে এসেছি আব্বা, তোমাদের সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা পরে শুনবো। এত দূর থেকে এসেছিস, আগে কিছু খেয়ে নে। আর তুই থেকে এভাবে নিজের কাঁধে তুলে রেখেছিস কেন? নামা ওকে। আব্বা, আমি এত জীবন ধরে তোমার সব কথা শুনে আসছি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও শুনবো। তবে আজ তোমার কাছে আমার একটা মূল্যবান জিনিস চাওয়ার আছে, আর সেটা তুমি চাইলেও আমাকে দিতে হবে, আর না চাইলেও দিতে হবে।
মূল্যবান জিনিস। যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই দিব বাবা। বল কি চাস তুই? আব্বা, আমি তোকে বিয়ে করতে চাই, তাও আবার আজকে। কি বিয়ে? মোটেই না। এই খরগোশের বাচ্চা, তুই নামা আমাকে। আমি মরে গেলেও তোর মতো লুচ্চুকে বিয়ে করব না। তুই বিয়ে করবি, তোর ঘর করবে। জাঙ্কুক, বিয়ে করব বললেই তো আর বিয়ে দিয়ে দেওয়া যায় না। সেসব কিছু আমি জানি না আব্বা। আমি আর এক মুহূর্ত লেট করতে চাই না। এই তের বাচ্চা ডানা ঝাপটাতে শুরু করেছে, কখন উড়ে চলে যাবে বুঝতেই পারবো না। তাই বলছি, আর দেরি না করে আজকেই আমি ওকে বিয়ে করব। তোমরা কাজই রাখো। বলি জাঙ্কুক ডেকে নিয়ে তাদের রুমের ভেতরে চলে যায়। এসব কি বলছে জাঙ্কুক? এক্ষুনি বিয়ে মানে? তোর তো এখনো গ্রাজুয়েশনও কমপ্লিট হয়নি ভাইয়া। জাঙ্কুক যেভাবে বিয়ের কথা বলল তাতে আমার মনে হয় আমরা বিয়ে দিতে না চাইলেও সে জোর করে বিয়েটা করে নেবে। জাঙ্কুক রুমে ঢুকে থেকে বিছানায় ছুঁড়ে মারে, তারপর দ্রুত দরজার কাছে গিয়ে দরজাটা ভেতর দিক দিয়ে বন্ধ করে দেয়। তারপর তের কাছে গিয়ে একে একে তের পরনে থাকা জামাগুলো জোর করে খুলতে শুরু করে। আরে কি করছো বলছি, কেন খুলছি? হ্যাঁ, দেখতে হবে না আমার ফুলের কোন কোন অংশে ওই ইয়োনোর বাচ্চা টাচ করেছে? আমি বললাম তো টাচ করিনি। তুমি ছাড়ো আমাকে ভাইয়া, আমার কথা শোনো। তে জাঙ্কুককে জামা খুলতে মানা করছে, কিন্তু জাঙ্কুক তের কোনো কথাই শুনছে না। আর এটা দেখে তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, শান্ত হও ভাইয়া। তুমি ছাড়া এই জীবনে আমাকে আর অন্য কোনো ছেলে স্পর্শ করেনি। আমি করতে দিইনি ভাইয়া। তোর কথা শুনে জাঙ্কুক এবার পুরোপুরি শান্ত হয়ে যায়। আর জাঙ্কুককে শান্ত হতে দেখে তে নিজের মুখটা তুলে তাকায় জাঙ্কুকের মুখের দিকে। তারপর বলে, বিশ্বাস করো, আমার দেহ, মন, মস্তিষ্ক সবটা জুড়েই শুধু তুমি আছো, আর কেউ না। আমাকে বিশ্বাস করো। সত্যি বলছিস? তাহলে আমাকে বিয়ে করতে চাচ্ছিস না কেন? ঠিক কিছু সময় চুপ থাকার পর বলে, তুমি ওই বিশা নামক মেয়েটার সাথে কেন এত মেলামেশা করো? তোমার সাথে ওকে দেখলে আমার সহ্য হয় না, তাই তো আমি। এতটুকু বলেই পেয়ে জাঙ্কুকের সামনে মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে জাঙ্কুক তার দুহাত দিয়ে তের মুখটা উঁচু করে বলে, তুই বললে পুরো পৃথিবীর সাথেও সম্পর্ক ত্যাগ করতে আমি রাজি আছি তে। আর লিসা তো সামান্য একটা ব্যাপার। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। অবশেষে তেকুকের বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে 1.5 হাত লম্বা ঘুমটা টেনে বসে আছে তে, অপেক্ষা করছে তার প্রণয় পুরুষের জন্য। যদিও তে আর জাঙ্কুকের বাসরটা 2 বছর আগেই হয়ে গেছে, তবু আজ তেকে যেন হাজারো লজ্জা গ্রাস করে বসেছে। রাত যখন 11টা ছুঁই তখন বাসর ঘরে প্রবেশ করলো জাঙ্কুক। তের দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসলো, তারপর রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ধীরে ধীরে হেঁটে গেল তের কাছে। তারপর তের পাশে বসে তের মুখের উপর থেকে ঘুমটাটা সরিয়ে দিল। এই মুহূর্তে জাঙ্কুককে নিজে এতটা কাছে দেখে লজ্জায় তের গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। আর জাঙ্কুক এটা দেখে বলে, কি ব্যাপার তে? বাসর তো অনেক আগেই আমরা সেরে নিয়েছি, তাহলে আজ এত লজ্জা আসছে কই থেকে? জাঙ্কুকের প্রশ্নে তে কোনো উত্তর দেয় না, বরং আরো লজ্জায় মাথাটা নিচু করে বসে আছে। বাবা, আমার বউটাকে তো লজ্জা পেলে ভারী মিষ্টি লাগে। যা দুষ্টু, কি বলে এইসব? আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা বলো তো, তুমি তো আমাকে ভালোবাসতে না, তাহলে হঠাৎ করে আমাকে বিয়ে করলে কেন? ভালোবাসতাম না কে বলেছে তোকে? মানে আমি সেই ছোট্টবেলা থেকেই তোকে ভালোবাসতাম, কিন্তু সেটা তোর কাছে থাকাকালীন সময় আমি বুঝতে পারিনি। কিন্তু যখন তোকে ছেড়ে নানা বাড়ি চলে গেলাম, ঠিক সেদিনই আন্দাজ করতে পারলাম আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। জাঙ্কুকের মুখে ভালোবাসি কথাটি শুনে তে লাজুক হাসে। আর জাঙ্কুক তের লাজুক হাসির দিকে তাকিয়ে আরেক দফা ক্রাশ খায়। তারপর ধীরে ধীরে জাঙ্কুক নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে যায় তের ঠোঁটের কাছে। তারপর দুজনের অধৈর্য গোল এক করে দেয়। কি হলো? বুঝতে পারছি না, এটা ঢুকছে না কেন? গর্ত তো অনেক আগেই করে দিয়েছি, তাহলে আজ ঢুকছে না কেন? অনেকদিন পর করছি তো, তাই মনে হয় বন্ধ হয়ে গেছে। তুই একটু সহ্য করে নিস বলেই জাঙ্কুক একটু ধাক্কা দিয়ে নিজেকে তের মধ্যে ঢুকিয়ে দেয়। এত জোরে কেউ ঢোকায়? ব্যথা পেলাম তো।
কিন্তু কি করব, ঢুকছিল না তো। এখন মুভ করি। বাট ধীরে ধীরে এর সম্মতি পাওয়া মাত্রই জাঙ্কক মুভ করতে শুরু করে। তোকে এই মুহূর্তে যে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না তে। কেমন লাগছে? So sexy. তোমাকে অনেক হট লাগছে, একটু ফাস্ট করো না তো। এটা কেমন like this? Like this way. ওকে আরমিরা, এই স্টোরিটা এতটুকুই, এর থেকে বেশি কিছু আমি দিতে পারবো না। তার কারণ তো তোমরা জানোই, আমি এই স্টোরি থেকে এমন অনেক কিছুই বাদ দিয়েছি যেটা দেখলে বা শুনলে তোমাদের অনেক ভালো লাগতো। তবে কি আর করার, ইউটিউব তো বারবার ডিলিট করে দেয়, তাই এটা করতে হলো। আমি রোমান্টিক সিনগুলো অ্যাড করে স্টোরিটা ফেসবুকেও দিতে পারতাম, বাট দেইনি। অনেকেই ফেসবুকে দিলে দেখতে পাও না। যাই হোক, স্টোরিটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলো। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি একটা ওয়ার্ডশপ নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এখন সবাইকে একটা বিগ উম্মা দিয়ে বিদায় নিচ্ছি। বাই বাই, লাভ ইউ অল।